পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। কিছুদিন আগে আমি আমাদের শ্রদ্ধেয় বিদেশি সাংবাদিক ডাক্তার ডক্টর পিনাকি রঞ্জন ভট্টাচার্য যে ভিডিও দেখলাম, সেই ভিডিওর আলোকে আমার উপলব্ধি এবং আমার সেই হিসাবে আমার মূল্যায়ন, হয়তো এই যে আমার মতের সাথে কারো হয়তো মিল না হইতে পারে। এটাই হলো গণতন্ত্র, এটাই হলো সার্বজনীনতা। একটা ফ্যামিলিতে দেখা যাচ্ছে যে অনেক সময় 5 ভাই বোন, বাবা মা যে কোনো ব্যাপারে, কোনো আলোচনার ক্ষেত্রে বা কোনো মতামতের ক্ষেত্রে ভিন্নতা দেখা দিতে পারে। এই জন্য আমরা একজনের বিরুদ্ধে আরেকজনের বিরুদ্ধে কোনো সময় বিশুদ্ধার করি না সাধারণত, যদি আমরা সঠিক বুঝি এবং সেটাকে মূল্যায়ন করি। আমাদের উদ্দেশ্য থাকবে যে সঠিক জিনিসটাকে বোঝা, সঠিক জিনিসটাকে বুঝে সেই অনুযায়ী বক্তব্য দেওয়া, মতামত দেওয়া। 1970 সনে তখন এই রাজনৈতিক বিভিন্ন ডামাডোল চললো, তখন আমরা সবাই একটা শুনতাম যে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের এরা আমাদেরকে শোষণ করে। যদিও আমি পরবর্তীতে জানলাম যে আমরা হয়েছি 7.5 কোটি মানুষ, আর 4.5 কোটি মানুষ সেটা কীভাবে শোষণ করে। হ্যাঁ, ঠিক আছে, এরকম হইতে পারে। হ্যাঁ, অল্প কয়েকজন ইংরেজও অনেকটা শোষণ করতে পারে, কিন্তু আসলে বাস্তবতাটা দেখতে হবে যে কীভাবে আমরা শোষিত হয়েছি। আদৌ কি আমরা শোষিত হয়েছি অথবা শোষিত হয়নি। এবং বিভিন্ন পরবর্তীতে আমি বড় হওয়ার পরে বিভিন্ন বইপত্র ঘেটে জানলাম যে 1947 সনের পরে যখন পাকিস্তান এবং ভারত দুইটা এই আমাদের ভেঙে দুইটা রাষ্ট্র হয়, তখন পাকিস্তানে এই সচিবালয়ে করার মতো কোনো লোক ছিল না, তো অফিস ছিল না। রাস্তায় বসে, ফুটপাতে বসে থাকেন নাকি তাদেরকে এই অফিস করতে হতো। পূর্ব পাকিস্তানে একটা ম্যাপ পর্যন্ত ছিল না, কোনো বন্দর ছিল না। বন্দর ছিল চট্টগ্রাম বন্দর। তখন এই ভারতকে বলা হলো যে তোমরা আমাকে 6 মাস পরে জন্য আমাকে বন্দরটা ব্যবহার করতে দাও। সেই ইন্ডিয়া তখন উত্তর দিয়েছে যে 6 মাস কেন, 6 ঘন্টা আমরা আমাদের বন্দরকে পূর্ব পাকিস্তানের জন্য ব্যবহার করতে দেব না। এটা হলো বাস্তবতা। এখন শোষণ, আমরা তখন শুনতাম যে শোষণে কীভাবে কতগুলো ধারা, প্রোপাগান্ডা কারে বলে। বর্তমানে ইন্ডিয়ান মিডিয়া যেভাবে প্রোপাগান্ডা করে আপনার দেখছেন, সেই প্রোপাগান্ডা ওই সময় আমরা তো বুঝতে পারি না। এখন এই বয়সে এসে এখন এইগুলো এসে বুঝতে পারতেছি কি প্রোপাগান্ডা কারে কয়। আমাদেরকে বলা হয়তো যখন আমরা ছাত্র ছিলাম, ক্লাস 5-এর ছাত্র, হাই স্কুলের ছাত্র, বলা হলো কি যে আমার কাগজের কথা, যে কাগজ এই পূর্ব পাকিস্তানের চন্দ্রকোনায় কাগজ তৈরি হয়। সেই কাগজ এটা জাহাজে পড়ে পশ্চিম পাকিস্তানে যায় সিল মারার জন্য। হ্যাঁ, তাই সিল মারার জন্য সিল মেরে এই কাগজ আবার জাহাজে করে আবার পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানে আনে। ফলে এই কাগজের দাম যেখানে যে 6 আনা হওয়ার কথা, পুরো পশ্চিম পাকিস্তানে 6 আনা বিক্রি করে, আমাদের দেশে এসে কাগজের দিস্তা হয়ে যায় 12 আনা। এটা যেভাবে মূল্যায়ন করেন, কিন্তু আমাদের পারসেপশন ওইভাবেই দেওয়া হয়েছে। কারণ আমি সবসময় ছোটো মানুষ, আমি ওই সময় ক্লাস 5-এ পড়ি। 5-এ পড়লো, আমি পলিটিক্যালি অ্যাক্টিভ ছিলাম। কেন জানি আমার আশেপাশে আত্মীয়স্বজন সবাই বলতো যে তুই এত কিছু জানোস কীভাবে, এত পলিটিক্যাল অ্যাক্টিভ, মাত্র বাচ্চা ছেলে, ক্লাস 5-এ পড়েছ। তো আমি সব খবর, আকাশবাণী, বেতার কেন্দ্র, রেডিও পিকিং এবং পাকিস্তানের সমস্ত সমতল এগুলো আমি শুনতাম। তাহলে কি হলো যে তখন আমাদের ছাত্রদেরকে এবং অন্যান্য অসহায় শিক্ষার হার অনেক কম ছিল, যারা যে কৃষিকাজ করতো, বদলা দিত অথবা কৃষিকাজ করতো, পড়ালেখা ছিল না, মূর্খ এবং ছাত্র। তো এইভাবে আমাদের যারা মানে মানুষকে এইভাবে বোঝানো হইতো এবং মানুষ এইভাবেই ধারণা করত। হ্যাঁ, সুতরাং আমাদেরকে শোষণ করা হচ্ছে। তারপরে এখন এই শোষণ করা হতো, এটা সব মানুষকে এভাবে বোঝানো হতো। এবং গরিব মানুষকে বোঝানো হতো তোমরা বদলা কামলা দাও, এই টাকা পাও। গ্রামে সাধারণত কৃষিকাজ করে কারো একটু বেশি জমি থাকে, কারো কম থাকে, কারো থাকেই না। যাদের থাকে না তারা অন্য জমিতে একটা
ডেইলি দৈনিক মজুরি হিসাবে কাজ করে, এবং এই ম্যাক্সিমাম সময় এই মজুরিদের সংখ্যাই বেশি অশিক্ষিত। তাদেরকে বোঝানো হলো যে আমাদের সমান করে ফেলবে। কী সমান করবে? জায়গা জমি আছে তাদের কাছ থেকে নিয়ে তোমাদের মধ্যে সমান ভাগ করে দেবে। মানুষ, যে কোনো মানুষ যদি সব কিছু কোনো পরিশ্রম ছাড়া পেতে পারে, তাই সেটাতে মানুষ ঝুঁকে বেশি, কারণ এটা আদৌ কি সম্ভব না, এটা সাধারণত মানুষ চিন্তা করে না। তো এখন এই পিনাকি ভট্টাচার্যের এটা দেখলাম যে ওই সময় পূর্ব পাকিস্তানের যে ট্যাক্স, হ্যাঁ, সেটাও উঠতো মাত্র 26%, আর 73% ট্যাক্স পশ্চিম পাকিস্তানে দিত। পশ্চিম পাকিস্তানে যদি এই পরিমাণ ট্যাক্স আবার ব্যয় হইতো পূর্ব পাকিস্তানে বেশি, কারণ পূর্ব পাকিস্তান তখন ওর পশ্চিম পাকিস্তান থেকে অনুন্নত কতগুলো ক্রাইটেরিয়া আছে। আর দিল্লির সাথে যদি আপনি ঢাকা তুলনা করেন তাহলে তো নয়। পশ্চিম পাকিস্তানের লাহোর, এটা ব্রিটিশ আমল, মোগল আমল থেকে এরা উন্নত। ওই সময় মোগলদের রাজধানী 4 মাস 6 মাস রাজধানী ছিল, কারণ তার মোগল দরবারে তারা চাকরি করতো, তার শিক্ষা দীক্ষা অনেক আগানো ছিল। সেই তুলনায় ঢাকা ছিল একটা নবাবী আমলের একটা রাজধানী। তাও কিছুদিন পরে থাকে না, তারপরে চলে গেল মুর্শিদাবাদ, তারপরে কলকাতা। তো সেই হিসাবে আপনি যদি ওখানকার অবস্থা, শিক্ষা দীক্ষা এগুলোর সাথে তুলনা করেন তাহলে তো হবে না। কিন্তু পাকিস্তান সরকার সেইটা না করে তাদের ট্যাক্সের ম্যাক্সিমাম অংশ, যেটা ডক্টর পিনাকি ভট্টাচার্যের এই এপিসোডে আমি দেখতে পেলাম, যে ম্যাক্সিমাম ট্যাক্স পূর্ব পাকিস্তানে খরচ করা হইল, যাতে পূর্ব পাকিস্তান উন্নতি লাভ করে। কারণ সেটার ফলশ্রুতিতে আমরা কী দেখতে পেলাম, কারণ আরও উন্নয়নের আরও একটু কথাগুলো বলি আর কি, কেন দুই দেশের অর্থনৈতিক ইয়েগুলো বৈষম্য। কারণ যখন ব্রিটিশ থেকে পাকিস্তান ভাগ হয়, ইন্ডিয়া ভাগ হয়, তখন ব্রিটিশ আন্ডারে তখন 12 থেকে 15টা রেজিমেন্ট, এই রেজিমেন্টগুলা ব্রিটিশ আর্মিতে ছিল, এবং তারা আগে থেকেই তারা বিভিন্ন রকমের যুদ্ধ, প্রথম বিশ্ব মহাযুদ্ধ, দ্বিতীয় বিশ্ব মহাযুদ্ধে অংশগ্রহণ করেছে। কিন্তু ব্রিটিশ আমলে শুধু একটাই রেজিমেন্ট তখন করা হয়, যে মেজর জেনারেল গনি নাকি এরকম একটা নাম শুনেছি, বেঙ্গল রেজিমেন্ট, তাও ভাঙ্গাচুরা। তাহলে এখানে 12-13টা রেজিমেন্ট ছিল পশ্চিম পাকিস্তানে স্বাধীন হওয়ার পর। বাংলাদেশে একটা রেজিমেন্টে ছিল না। তাহলে তখন শুধু চাকরির একটাই ছিল, যে পড়ালেখা না কম করে সেনাবাহিনী চাকরিটাই ছিল আকর্ষণীয়। তাহলে সেনাবাহিনীতে তখন তাহলে আমরা কীভাবে যাব? কারণ আমাদের বাঙালির তখন রেজিমেন্টও ছিল কম, এবং বাঙালিরা যুদ্ধে যেতে ভয় পেত। আমি ছোটোবেলায় দেখছি যে কেউ যদি আর্মিতে চান্স পেত, তার বাবা মা কান্নাকাটি করতো, না বাবা যুদ্ধ করা যাওয়ার দরকার নেই। অনেকে চান্স পাওয়ার পরে সেখানে আবার নাম করে তারপর চলে আসছে, আবার অনেকে জয়েন করে পালিয়ে চলে আসছে, আর কোনোদিনও সেখানে যায় না। তো সুতরাং ব্রিটিশ আর্মিতে চাকরি করে তাদের যে অর্থনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা অনেক আগে থেকে পশ্চিম পাকিস্তান উন্নত ছিল, আর সেই তুলনায় ঢাকা পূর্ব পাকিস্তান অনেক উন্নত ছিল। পাকিস্তান গভর্নমেন্ট এই হিসেবে এই ট্যাক্সের ম্যাক্সিমাম অংশ এই বাংলাদেশে তখন ব্যয় করা লাগে, এই পূর্ব পাকিস্তান। সেটার দেখি কি, স্বাধীনতার সময় আমি একজন ডাক্তার হিসাবে আমি জানি যে স্বাধীনতা যুদ্ধের পাকিস্তান স্বাধীনতা 1947 সালের পরে শুধু ঢাকায় একটা মেডিকেল কলেজ ছিল, ঢাকা মেডিকেল। মাত্র 23 বছরে এই ঢাকা মেডিকেল সহ আরও 8টা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হলো। এই 8টা মেডিকেল কলেজ যেই আঙ্গিনায় ক্যাম্পাস, হোস্টেল এইভাবে তৈরি করা হয়েছে, সেই পরিপূর্ণতা নিয়ে আমরা 54 বছরে একটা মেডিকেল কলেজ করতে পারিনি। বর্তমানে প্রাইভেট মেডিকেল কলেজ অনেকগুলাই হয়েছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন মেডিকেল কলেজ হয়েছে। কোনোটা হয়েছে রাস্তায়, কোনোটা একটা বিল্ডিংয়ের মধ্যে, ক্যাম্পাস নাই, কোনোটা হয়েছে অনেকে বলে বিভিন্ন জায়গায় বিভিন্ন পজিশনে হয়েছে। হ্যাঁ, তো তাদের কোনো থাকার জায়গা নাই, মানে পরিপূর্ণ না। স্টুডেন্ট থাকে এক জায়গায়, ক্লাস হয় আরেক জায়গায়, আবার রুগী দেখতে যায় আরেক জায়গায়। কিন্তু ঢাকা মেডিকেল সহ আরও যে 8টা মেডিকেল কলেজ হলো, তারা পরিপূর্ণ মেডিকেল কলেজ। হাসপাতাল, ছাত্রদের থাকার ব্যবস্থা এবং শিক্ষকদের থাকার ব্যবস্থা, ক্লাস, সবগুলো পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ হলো। এবং এই মেডিকেল কলেজগুলোতে এখনও আমরা যে বিএমএর বিভিন্ন
ক্যাটাগরি দেখি পশ্চিম ওই যে পাকিস্তান আমল থেকেই পর্যন্ত এখানে তো কোনো পুরো পশ্চিম পাকিস্তানে লোকদেরকে দেখি না যে তারা এটা হত্যাকর্তা ছিল, তারা ডাক্তারি এখানে এসে ডাক্তারি করতো, কোনো হাসপাতালের সুপার ছিল, কোনো হাসপাতালের ডাইরেক্টর ছিল, প্রিন্সিপাল ছিল। এখানে তো দেখছি সবই আমাদের দেশের মানুষরাই তখন ডাক্তারাই এগুলা পরিচালনা করছে। তারা যদি শোষণ করতো, তারা তো এই মেডিকেল কলেজগুলো করে তারাই এটাকে হত্যাকর্তা করতো, তারা আমাদের হাসপাতাল দিতে নাও দিতে পারতো। সেটা তো আর করে না, আমাদের স্বাধীনতা দিছে, আমাদের উন্নতি করার চেষ্টা করছে।